আচ্ছা, আমি থেকে স্টার্ট করছি। হুম। এক মিনিট, আমি একটু সিলেবাসটা দেখে নিই। মিনিট দাঁড়াও। আচ্ছা, তোমাদের আমি কোর্স 7টাও কমপ্লিট করেছিলাম, অ্যাডভার্টাইজিং। তারপরে কোর্স 6 স্টার্ট করেছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। হিস্ট্রি অফ প্রিন্ট পড়িয়েছিলাম। শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? আমার আওয়াজ আসছে? হুম। আচ্ছা, তোমাদের কোর্স 7-এ আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম। কোর্স 6-এ ইউনিট 1 স্টার্ট করেছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না, লাস্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম হিস্ট্রি অফ প্রিন্ট মিডিয়া। ঠিক আছে, অল ওভার হিস্ট্রি। যেন চায়নাতে শুরু হয়েছিল ফার্স্ট, কাগজের ইনভেনশন, পেপারের ইনভেনশন চায়নাতে স্টার্ট হয়েছিল। দেন তারপরে আস্তে আস্তে প্রিন্টিং মেশিনগুলো যে ডেভেলপমেন্ট হয়, এইভাবে লাস্ট গুটেনবার্গের মাধ্যমে অ্যাকচুয়ালি যে প্রিন্টিং, আমাদের এখনকার যে প্রিন্টিং যে ধারণাটা, যে কনসেপ্টটা, সেটা গুটেনবার্গের মেশিনের পর থেকে আসে। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল সেই সময়। এগুলো এটা পড়িয়েছিলাম, একটা নোটসও দিয়েছিলাম মনে হয়। তো আজকে আমি পড়াবো, দেখবো ওটার সাথেই আছে দুটো জিনিস পড়াবো। একটা হচ্ছে ইয়েলো জার্নালিজম। ইয়েলো জার্নালিজম আমার মনে হয় তোমরা অনেকেই জানো হোয়াট ইজ ইয়েলো জার্নালিজম। তোমরা কি আগে পড়েছো হোয়াট ইজ ইয়েলো জার্নালিজম? পড়েছো কি আগে? ছিল ইয়েলো জার্নালিজম কি ডিটেলসে হিস্ট্রিটা? ছিল। আমি তাই জন্য একটুখানি বলে দেবো জাস্ট চিজটা, নোটসটা দিয়ে দেবো। তারপরে আমি চলে যাব ইভলিউশন অফ প্রেস অফ ইউনাইটেড স্টেটসে। ঠিক আছে, সেই জন্যই দুটো নিয়ে এসেছি আমি। এই যে ইউনিট 1টা আমি পড়াচ্ছি না, ইউনিট 1টাতে না বোঝানোর বিশেষ কিছু নেই, বিকজ ইটস এ হিস্ট্রি, কমপ্লিট হিস্ট্রি। এবং কমপ্লিট হিস্ট্রি যখন আছে তখন তোমাকে বিষয়টাকে নিজেকে বুঝে পড়ে এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করারই, কারণ কোন সময় কে কি বার করেছিল, কি করেছিল, সেটা বোঝাতে মুখস্থ করতে হবে তোমাদেরকে। নোটসগুলোকে ভালো করে বুঝে নিয়ে, এখানে সেই অর্থে জিনিসটাকে ধরে ধরে বোঝানোর কিছু নেই। তো আমেরিকান রিভলিউশন অফ প্রেস ইন আমেরিকান ইউনাইটেড স্টেটস যখন পড়াবো, তখন দেখবে যে আমেরিকার প্রিন্ট মিডিয়াটাকে কীভাবে রিভলিউশনস হয়েছে, কীভাবে শুরু হলো। বস্টন 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 নিউজ লেটার দিয়ে শুরু হলো, তারপরে কে কে এলো, এইভাবে এইভাবে কীভাবে কীভাবে চলেছে আর কি। তো ফার্স্ট অফ অল আমি একটু ইয়েলো জার্নালিজম বলে রাখি। হোয়াট ইজ ইয়েলো জার্নালিজম? ইয়েলো জার্নালিজম তোমরা জানো, ইয়েলো জার্নালিজম হচ্ছে হার্ড নিউজ থেকে বেরিয়ে কোনো নিউজকে স্পাইসি করে, রংচঙে করে প্রকাশ করা। ঠিক আছে, যেখানে কি থাকবে, সেখানে গুজব থাকবে, মানে রিউমার্স থাকবে, মিথ্যে কথা থাকবে, অতিরঞ্জিত থাকবে। যে এক্সট্রা ধরো একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটাকে আরও অতিরঞ্জিত করে কথা বলা, অনেক কিছু বাড়িয়ে সেটাকে বলা, মশলা মাখিয়ে সেটাকে প্রকাশ করা। ধরো শোভনদেব চট্টোপাধ্যায়, বৈশাখী মুখোপাধ্যায়,
এদেরকে একটা জায়গায় দেখা গেছে, কোনো একটা জায়গায় এদেরকে দেখা গেছে। এবার সেই খবরটা এমনভাবে প্রকাশিত হলো, ওরা না অমুক জায়গায় অমুক হোটেল থেকে বেরোচ্ছিলেন, বৈশাখী চট্টোপাধ্যায় এরকম ড্রেস পরেছিলেন, অমুক বেরোচ্ছিলেন, নানা রকম আরও কথা দিয়ে দ্যাটস একটা ছোটা ইনসিডেন্ট। ওরা হয়তো কোনো একটা জায়গা থেকে বেরোচ্ছে বা কোথাও দুজনে একসাথে গেছে, সেইটাকে নিয়ে একটা বড় করে খবর। বেসিক্যালি জিনিসটার মধ্যে কোনো ফ্যাক্ট নেই, দুটো মানুষ একটা জায়গায় প্রেজেন্ট হয়েছে বা কোথাও একটা যাচ্ছে, তাদের গাড়ির মধ্যে দেখা গেছে কি তাদের কোনো একটা বাড়ি থেকে বেরোতে দেখা গেছে। এরকম একটা খবরকে যখন সেটাকে আচ্ছা মতন রং চড়িয়ে প্রকাশ করা হয়, তো দিস ইজ ইউলো জার্নালিজম। এখানে স্ক্যান্ডাল থাকবে, রিউমার্স থাকবে, গসিপ থাকবে, হ্যাঁ, অনেক সময় কী হয় মিথ্যে কথাও বলা হয় ইউলো জার্নালিজমের ক্ষেত্রে। তো ইউলো জার্নালিজমের হিস্ট্রি যখন আমরা পড়বো তখন সেখানে দেখব যে একটা সময় ইউলো জার্নালিজমে এতটাই বাড়াবাড়ি হয়েছিল, বাড়াবাড়ি মানে কি, যে প্রচুর মানে ইউলো জার্নালিজম আসার পর যেখানে সার্কুলেশন 15,000 ছিল, সেই সার্কুলেশনটা যদি 1 লাখে 2.5 লাখ হয়ে যায়, 15,000 থেকে 1 লাখে 2.5 লাখ হয়ে যায়, তখন যে এই নিউজ যে যারা এটার ওনার তাদের মাথার ঠিক থাকে না, তখন ভাবে যে আরও কী করবো, আরও কী এর মধ্যে ছাপাবো যাতে লোকে আরও কিনবে। যখন সে দেখছে যে রিউমার্স ছাপিয়ে, গসিপ ছাপিয়ে, হ্যাঁ, নানা রকম পেস্ট্রি নিউজ ছাপিয়ে যে আমার সার্কুলেশন 15,000 থেকে 2.5 লাখ হয়ে গেল, তখন সেখানে কি হয়, তার আরও বাড়াবাড়ি শুরু হয়। সেখানে নানা রকম মিথ্যে গাল গল্প এরকম যা নয় তাই, পয়সার জন্য মানুষ যা নয় তাই করতে শুরু করে দেয়। তো ইউলো জার্নালিজমের ব্যাপারটা অনেকটা তাই হয়েছিল। শুরু হয়েছিল কীভাবে, শুরু হয়েছিল কিন্তু আমেরিকায়। তোমার যদি ফার্স্ট 2 নম্বরের কোয়েশ্চেনে আসে, নেম দ্য কান্ট্রি name the country বা কোন দেশে ইউলোজিনিজম প্রথম চালু হয়েছিল, ঠিক আছে, এটাও হতে পারে কোন দেশে চালু হয়েছিল। তাহলে তোমরা বলবে আমেরিকা। ইউলো জার্নালিজমের বর্ন উৎস যদি বলো, জন্ম বলো, তাহলে এটা হচ্ছে আমেরিকা। এখন সারা বিশ্বব্যাপী এটা স্প্রেড হয়ে গেছে, কিন্তু এর জন্ম হলো আমেরিকাতে। কার হাত ধরে, হু ইজ দ্য ফাউন্ডার অফ ইউলো জার্নালিজম? জোসেফ পুলিৎজার। সবসময় দুটো কথা মাথায় রাখবে, একটা হচ্ছে ফাউন্ডার কান্ট্রি হচ্ছে আমেরিকা, এবং জোসেফ পুলিৎজার হচ্ছে ফাদার অফ ইউলো জার্নালিজম, ঠিক আছে। তো জোসেফ পুলিৎজারের হাত ধরেই কিন্তু ইউলো জার্নালিজমের উৎপত্তি হয়। আচ্ছা, তো কেন হয়েছিল, তোমাদের সেই বোধহয় পেনি প্রেস পড়িয়েছিলাম, তোমাদের পড়েছিলাম কিনা জানি না, পেনি প্রেস পড়িয়েছিলাম যে আগে কি ছিল, আগে নিউজ পেপার খুব কস্টলি ছিল। তারপর পেনি প্রেস আসার পর যেখানে নিউজ পেপারের দাম 6 সেন্ট হয়ে গেছিলো, সেখান থেকে 1 পেনিতে নেমে এসেছিলো, ঠিক আছে, মানে অত্যন্ত কম। মানে একটা নিম্নবিত্ত বলবো না, একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছিলো নিউজ পেপার। আগেকার দিনে আগে কী ছিল, তার আগে পর্যন্ত উচ্চবিত্তরাই শুধুমাত্র নিউজ পেপার পড়তে পারতো, শিক্ষিত উচ্চবিত্ত লোকেরাই নিউজ পেপার কিনতো এবং পড়তো। বাট আফটার পেনি প্রেস কি হলো, নিম্ন মধ্যবিত্তরাও নিউজটাকে পড়তে, নিউজ পেপার কিনতে সমর্থ হলো এবং পড়তে সমর্থ হলো। কারণ কি, সেই সময় আমেরিকায় কি হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর আমেরিকায় প্রচুর কলকারখানা তৈরি হতে শুরু করেছে, এবং প্রচুর কলকারখানা হওয়ায় বিভিন্ন আশেপাশের বিভিন্ন দেশ থেকে, যে মেক্সিকো বলো অমুক বলো, এই সমস্ত দেশ থেকে বা আমেরিকার বিভিন্ন আদার্স ব্যাকওয়ার্ড সাইডের যে দেশগুলো, সেখান থেকে প্রচুর পরিমাণে মানুষ আসতে শুরু করলো কাজের তাগিদে, যে কারখানায় কোনো কাজ পাবে। হ্যাঁ, তো প্রচুর নিম্ন মধ্যবিত্ত মানুষেরা, শ্রমিক শ্রেণী যেটাকে আমরা বলি লেবার ক্লাস, সেই লেবার ক্লাসটা আসতে শুরু করলো এবং আমেরিকায় ভিড় করলো। এবং তারা কী করলো, ছোটো 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 বস্তি ঘিঞ্জি এরকম টাইপের তৈরি করে তারা সেখানে থাকতে শুরু করলো। এবং যেহেতু তারা শহরে এসেছিল এবং শহরে থাকার তাগিদে তারা কি করলো, তারা আস্তে আস্তে পড়তে লিখতে শিখলো, ঠিক আছে। শহরে থাকার জন্য তাদেরকে মিনিমাম তো কিছু করতেই হয়, সেই
পড়তে লিখতে শিখলো এবং তাদের বাচ্চারা স্কুলে যেতে শিখলো। আগে তাদের বাচ্চারা পড়াশোনা করতো না, তো যেহেতু তারা আমেরিকায় এলো, একটা শহরে এলো, শহরের বিভিন্ন আদব কায়দার সঙ্গে যারা পরিচিত হলো এবং তাদের হাতেও কিছু টাকা আসতে শুরু করলো, কারণ তারা কাজে লেগেছে, তাদের বাচ্চারা স্কুলে যেতে শুরু করলো, ফলে একটা মিনিমাম এডুকেশন তারা পেতে শুরু করলো এবং লিখতে পড়তে পারতো। যার ফলে কি হলো, তারাও কিন্তু আস্তে আস্তে নিউজ পেপারের রিডারদের তালিকায় ঢুকতো। আগে কিন্তু তারা রিডারদের তালিকায় ছিল না, তারা নিউজ পেপার পড়েও দেখতো না, পড়তো খালি কারা, উচ্চবিত্ত শিক্ষিতরা। এই লেবার ক্লাসরা কিন্তু নিউজ পেপারটা পড়তে কিনতে শুরু করলো এবং পড়তে শুরু করলো। কিন্তু ভাই লেবার ক্লাসের রুচি আর একজন শিক্ষিত হাই এডুকেটেড মানুষের রুচি তো এক হবে না। তুমি উচ্চবিত্তদের জন্য যে নিউজ পেপারটা বার করছো, সেখানে খুব ভালো ভালো আর্টিকেল, বড় বড় লেখকের লেখা, সেই পড়ার মতন ইন্টেন্সিটি বলো, সেই পড়ার মতন মানসিকতা, সে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু লেবার ক্লাসদের ছিল না। তারা কি বলতো, তারা তো এখন মিনিমাম এডুকেটেড না, যতটুকু দরকার ততটুকুই তারা জানে। তাদের কিন্তু ওই সমস্তগুলো পড়ার মতো রুচি বলো বা সে বোঝার মতন মানসিকতা কোনোটাই তাদের ছিল না। তো তারা কি বলতে, তাদের কি ভালো লাগতো, তাদের যাতে ভালো লাগে, তাদের রুচির সাথে যাতে মেলে, সেই জন্য জোসেফ পুলিৎজার কি করলো, যে নিম্ন রুচি সম্পন্ন কিছু কন্টেন্ট তার নিউজ পেপারে বের করতে শুরু করলো। যেমন তার প্রথমে একটা নিউজ, জোসেফ পুলিৎজার যেটা প্রথমে বার করেছিল 1873, প্রথমে বার করেছিল সেন্ট লুই পোস্ট ডেসপ্যাচ, পরবর্তীকালে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড। এই নিউ ইয়র্ক ওয়ার্ল্ডেই কিন্তু এই তোমার হলো জার্নালিজমের উৎপত্তি। এই নিউ ইয়র্ক ওয়ার্ল্ডে তিনি কি করলেন, খুব সহজ ভাষায়, সিম্পল ভাষায় লেবার ক্লাসরা যাতে বুঝতে পারে, এবং এমন কিছু সংবাদ যেগুলো এই ক্লাসের পড়তে ভালো লাগবে, যেমন ক্রাইম, এই খুন হয়ে যাচ্ছে, অমুক জায়গায় গিয়ে মার্ডার হয়ে গেল, এইভাবে মার্ডার হলো, এখানে হয়ে গেলো, খুনিকে ধরা হচ্ছে, খুনিকে খোঁজা হচ্ছে, আর থ্রিলার টাইপের নিউজ। ঠিক আছে, এখানে যদি তুমি আমেরিকার অর্থনীতি নিয়ে লেখো বা আমেরিকার অর্থনৈতিক বিকাশ নিয়ে লেখো, তারা কিন্তু পড়বে না। ঠিক আছে, লেবার ক্লাসেরা পড়বে না। সেই জায়গায় কী পড়বে, একটা ভালো খুন হলো, চাঞ্চল্যকর ঘটনা, খুন হলো, সেই খুনের পেছনে কী আছে, থ্রিলার টাইপের এই ধরনের ক্রাইম রিপোর্ট খুব ভালো চলতে লাগলো এই ধরনের নিউজ পেপারে। ক্রাইম রিপোর্ট, তারপরে সেক্সুয়াল নানা রকম, ধরো কোনো নায়িকা সাথে কোনো এই ধরনের সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট, এই ধরনের যৌনতামূলক খবর, তারপরে তোমার ধরো রিউমার্স, ঠিক আছে, সেলিব্রিটিদের নিউ রিউমার্স, তারপরে গল্প, মানে এই ধরনের, মানে চিপ কোয়ালিটির কন্টেন্ট কিন্তু খুব মার্কেট ভালো ক্রিয়েট করে। তো এইগুলো দিয়ে জোসেফ পুলিৎজার তার খবরের কাগজটাকে ভরিয়ে দিল, এবং ভরিয়ে দেওয়ার ফলে কী হলো, এই নিউজ পেপারগুলো কাটতি খুব বাড়তে লাগলো, মানে সার্কুলেশন প্রচণ্ড বাড়তে লাগলো। লোকের একটা নেশা হয়ে গেছিলো, ভাই এটা পড়তেই হবে, এখানে এইরকম আছে, এটা এই আছে, মানে এরকম একটা নেশার মতন, মানে খুব অ্যাট্রাকটিভ, খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, মানে মজাদার, সব রকম স্পাইসি আর কি। একটা খবরের কাগজ রোজ যদি আসে তো ভালো, এটা রিক্রিয়েশনে একটা ভালো জায়গা। তাতে কী হলো, এমনভাবে এটা বাড়তে লাগলো যে প্রথমে এটা সার্কুলেশন ছিল 15,000, তারপরে সেটা 1 লাখে হয়ে গেল 2.5 লাখ। এবং এই কম্পিটিশন, এইরকম একটা মার্কেট দেখছে যেখানে লাখ লাখ টাকা ওই সময় আসছে, তখন উইলিয়াম র্যাডল ফার্স্ট বলে একজন ভদ্রলোক, সে আর কি ওই ইউরো জার্নালিজমের কম্পিটিশনে নামলো। হ্যাঁ, সে একটা নিউজ পেপার বার করলো, নিউ ইয়র্ক হেরাল্ড, এখানে নিউ ইয়র্ক মর্নিং আছে, নিউ ইয়র্ক হেরাল্ডও বলে অনেকে। তো ওইটাতেও তিনি লিখতে শুরু করলেন নানা রকম, এবং তিনি কিন্তু শুধুমাত্র এই গাল গুজব, রিউমার্স বা তোমার ক্রাইম, সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের খবর, এইসবের মধ্যে এইগুলোকে ছাড়িয়ে ইনি নানা রকম মিথ্যে কথা লিখতে লাগলেন। ঠিক আছে, মিথ্যে কথা বলতে বড় বড় মিথ্যে কথা, মানে অমুক প্রধানমন্ত্রী এই বলেছে। তখনকার দিনে তো আর এই সমস্ত প্রেস কাউন্সিল হ্যানা ত্যান এই সমস্ত কিছু ছিল না, তখন সবে নিউজ পেপারের প্রথম যুগ।
তখন উনি নানা রকম মিথ্যে কথা বলতে লাগলেন, এবং মিথ্যে কথা, তার নিউজ পেপারের মিথ্যে কথা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আমেরিকা 1895 সালে, হ্যাঁ 1895-এ আমেরিকার স্পেনের মধ্যে যুদ্ধ লেগে গেল। ভাবতে পারছো, একটা নিউজ পেপারে একটা মিথ্যে খবর বেরোলো, তার জন্য দুটো দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। তো এই লেভেলে তার প্রভাব। তো তাও তারও নিউজ পেপারে প্রচুর সার্কুলেশন, এভাবে প্রচুর সার্কুলেশন বাড়তে লাগলো 2.5 লাখ মতো। এবং এই ইয়েলো জার্নালিজমের ধারা কিন্তু তোমরাও জানো, আমরাও জানি যে এখনও পর্যন্ত এটা কিন্তু বজায় আছে। হ্যাঁ, আমাদের নিউজ পেপার হয়তো কিছু কিছু নিউজ পেপার আছে যারা পুরোপুরি, যদি আমরা ট্যাবলয়েড নিউজ পেপার দেখি আমাদের, তুমি যদি এখন সান্ধ্য আজকাল দেখো, সান্ধ্য প্রতিদিন দেখো, তুমি সন্ধ্যেবেলা যে কাগজগুলো বেরোয় তুমি সেগুলো দেখো, সেগুলো পুরোপুরি ইয়েলো জার্নালিজমে ভর্তি। ট্যাবলয়েড, আমরা এখন এটাকে ট্যাবলয়েড জার্নালিজম বলি। ট্যাবলয়েড নিউজ পেপারগুলো বা এই বেলা যদি আমরা দেখি, তুমি যদি এই বেলা আর আনন্দবাজারকে দুটো পাশাপাশি রাখো, তুমি দেখবে এই বেলার খবর, এই বেলা হয়তো একই খবর বেরোচ্ছে, কিন্তু এই বেলার খবরের ধরন আর আনন্দবাজার পত্রিকার খবরের ধরন কিন্তু দুটোই আলাদা। এবং এই বেলাতে প্রতিদিন যে কন্টেন্টগুলো থাকে, আনন্দবাজারে কিন্তু সেই কন্টেন্টগুলো থাকে না। এবেলা অনেক বেশি এন্টারটেইনিং, অনেক বেশি হালকা, অনেক বেশি চিপ আনন্দবাজারে কম্পেয়ার টু আনন্দবাজার। ঠিক আছে, তো তোমরা এই দুটো কাগজ পাশাপাশি রেখে তোমরা কম্পেয়ার করে দেখতে পারো যে ট্যাবলয়েড, আমাদের এখন তো ট্যাবলয়েড মানে হচ্ছে ইয়েলো জার্নালিজম। ইয়েলো জার্নালিজমটা পরে মডিফাইড হয়ে ট্যাবলয়েড জার্নালিজম হয়েছে। তো ট্যাবলয়েডে সবসময় কিন্তু ওই তোমার ইয়েলো জার্নালিজমই বেরোয়। তো যাই হোক, এভাবে ইয়েলো জার্নালিজমের ধারা কিন্তু এখনও চলছে ট্যাবলয়েড জার্নালিজম হিসেবে। প্রত্যেকটা দেশে ইয়েলো জার্নালিজম ভীষণ, কিছু কিছু দেশ, বিশেষ করে ইন্ডিয়া, আমেরিকা, এসব জায়গায় ইয়েলো জার্নালিজমের প্রভাব প্রতিপত্তি খুব বেশি। তো ইয়েলো জার্নালিজমের নামটা কীভাবে হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো, বলে দিতে হবে না, তাও বলে দিচ্ছি অল্প একটু। যে ওই যে বললাম, আমেরিকায় সেই সময় কলকারখানা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে আমেরিকায় সেই সময় শিল্পাঞ্চল তৈরি হচ্ছে, বিভিন্ন কলকারখানা তৈরি হচ্ছে। তো এইসব লেবার ক্লাসটা থাকার জন্য ছোটো ছোটো বস্তি তৈরি, বস্তির মধ্যে থাকতো, বস্তি ক্রিয়েট হয়ে ছোটো ছোটো বাড়ি ক্রিয়েট হয়ে সেখানে থাকতো। তো এরকমই একটা বস্তিতে একটা ছেলে থাকতো, সে হলুদ জামা পরতো। ঠিক আছে, হলুদ রঙের জামা পরতো, সেই জন্য তাকে বলা হতো ইয়েলো কিড। এটা ছিল একটা কার্টুন স্ট্রিপ। পুলিৎজার তার নিউজ পেপারে এই কার্টুন স্ট্রিপটা বের করতো। যেমন দেখবে আমরা আনন্দবাজারে পাই না প্রতিদিন, ম্যান্ড্রেক, লোথার ম্যান্ড্রেক পাই, আমরা ফ্যান্টম পাই, তেমনি ওই নিউ ইয়র্ক ওয়ার্ল্ডে ওই ইয়েলো কিড নামে একটা তোমার কার্টুন স্ট্রিপ বেরোতো। তো সেই জন্য সেইটাকেই নাম হয়ে গেছে, যেহেতু ওই নিউজ পেপারটাতে ওই ইয়েলো কিড বেরোতো, সেই জন্য ওই নিউজ পেপারটার নাম হয়, জার্নালিজমটার নাম হয়ে গেল ইয়েলো জার্নালিজম। এটা আর কোনো অর্থ নেই সেই অর্থে। তো এটাই হলো, তোমরা তো জানো বেসিক্যালি ইয়েলো জার্নালিজম কি, আমি জাস্ট হিস্ট্রিটুকু একটু বলে রাখলাম, একটু চোখ বুলিয়ে নেবে, দেখে নেবে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, এটা তোমরা নোটস দিয়ে দেবো, এটা তোমরা দেখবে। এটা হচ্ছে যে এভলিউশন অফ প্রেস ইন ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আমেরিকান সাংবাদিকতা কিভাবে শুরু হলো এবং কিভাবে তার ইভলিউশন হলো। আমেরিকান সাংবাদিকতা, এখানে আমার নোটসে আছে আমেরিকান সাংবাদিকতার বাংলিশটাও আমি দিয়ে দেবো। আমেরিকান সাংবাদিকতার উৎস, কিভাবে শুরু হয়েছিল, কিভাবে তারপর থেকে চলতে শুরু করলো। খুব বড় কিন্তু হবে এটা। তারপরে আছে আমেরিকান সাংবাদিকতার উপর গৃহযুদ্ধের প্রভাব, হলুদ সাংবাদিকতার ফলাফল, এটাও কিন্তু তার আমেরিকান সাংবাদিকতার মধ্যেই পড়বে। আমি একটু পড়ছি এখান থেকে, তোমরা শোনো ভালো করে। আটলান্টিক
মহাসমুদ্রের ওপারে ইউএসএতে অষ্টাদশ শতকের প্রথম দিকে আমেরিকান উপনিবেশগুলি সাধারণত হস্তশিল্পী এবং ব্যবসায়ীদের বসবাসের জায়গা ছিল। ঠিক আছে, কি বলছে যে একদম শুরুর দিকে, অষ্টাদশ শতকের শুরুর দিকে সেখানে কারা থাকতো? ব্যবসায়ীরা থাকতো এবং হস্তশিল্পী মানে তোমার স্মল স্কেল ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলি, হাত দিয়ে তৈরি করে বিক্রি করো না জিনিসগুলো, ওরকম লোকেদের মানে তো প্রচুর পরিমাণে আমেরিকান উপজাতিরা থাকতো। তো তোমার ল্যাটিন আমেরিকান উপজাতিরা, আমেরিকার প্রচুর উপজাতি আছে, তারা আমরা যেরকম আমাদেরকে সাঁওতালি বলি না, আমাদের এখানে যেমন সাঁওতাল আছে, ওরাও এসব আছে, সাঁওতাল জাতি বা বিভিন্ন বুনো জাতি যাদের আমরা বলি। তেমনি আমেরিকাতেও কিন্তু এরকম নেটিভ আমেরিকান বলে তাদের, নেটিভ আমেরিকানদের প্রচুর দেখবে তোমরা ছবি পাবে নানা রকম বইতে, সে গলায় অনেক রকম পাথর পরা, মাথায় পানামা হ্যাট পরে এরকম বড়, হ্যাঁ, রং চনেক জামা কাপড় পরে, হ্যাঁ, এরকম, বা মেয়েরাও প্রচুর পাথরের গয়না ভর্তি, হ্যাঁ, পরে। তো এগুলো হচ্ছে নেটিভ আমেরিকান, এরা মেনলি বসবাস করতো। ঠিক আছে, এরা কিন্তু সাদা চামড়ার নয়। নেটিভ আমেরিকানরা একদম কালো হয়, একদম সাঁওতালদের মতো। আমাদের দেশে যেমন সাঁওতালরা, তেমনি ওদের দেশে নেটিভ আমেরিকান আছে। তো এরাই বসবাস করতো। তারপরে কি হয়েছিল, ব্রিটিশ উপনিবেশ হয়ে থাকার জন্য আমেরিকান সমাজে তখন কয়েকটি বিশিষ্টতা, তখন ব্রিটিশ উপনিবেশ ছিল, ব্রিটিশদের কলোনি ছিল আমেরিকা। এটা কখনকার কথা বলছি, এটা হচ্ছে অষ্টাদশ শতকের প্রথম দিকে। ঠিক আছে, লক্ষ্য করা যায় এই উপনিবেশটি একটি নবীন, স্বাভাবিক এবং গণতান্ত্রিক উপনিবেশ ছিল। ধনসম্পত্তি সহজেই অপেক্ষাকৃত সমানভাবে এখানে ভাগ করা যেত। কৃষককুল, বন্দরে কর্মরত, গুপ্তচর এবং অরণ্য প্রদেশের সীমান্তে কর্মরত ব্যক্তিরাই রাজনৈতিক মতামত ঠিক করতেন। এই উপনিবেশগুলির সংবাদপত্র শিল্পের শীঘ্র বিকাশের ক্ষেত্রে যে অবস্থা দরকার সেই অবস্থায় ছিল। 1686 সালে বেঞ্জামিন হ্যারিস বস্টনে আসেন। ইনি তার এর আগে রাজশক্তির বিরুদ্ধে ক্রয়পত্র মুদ্রণ করার অভিযান, মানে কিরকম অবস্থা ছিল, একটা তো বলছে হস্তশিল্পকারী যারা তোমার নেটিভ আমেরিকান এরা ছিল, আর হচ্ছে ব্যবসায়ীরা ছিল, এবং এটা ছিল ইউরোপিয়ানদের কলোনি, ব্রিটিশদের কলোনি। এবং ব্রিটিশদের কলোনির কারণে কিছু লোক প্রচুর ধন সম্পত্তির, জায়গাটা খুব শান্তিপূর্ণ ছিল, ধন সম্পত্তির ভাগ বাটোয়ারা ভালোভাবে হতো। ঠিক আছে, যেমন নয় যে প্রচুর অরাজকতা চলছে এরকম, এবং নানা রকম তোমার জীবিকার লোকজন ছিল, কৃষক ছিল, তোমার বন্দরে যে তোমার পোর্টগুলো থাকে সেই বন্দরে কাজ করার লোকজন ছিল। এবং ওখানে তো প্রচুর জঙ্গল, আমেরিকার ওই সমস্ত জায়গায় প্রচুর জঙ্গল, যেখানে নেটিভ আমেরিকানরা থাকে ওই সমস্ত জঙ্গলগুলোতেও বলছে ওখানেও কাজ করার জন্য প্রচুর লোকজন ছিল। এবং এই সব মিলিয়ে যেহেতু একটা জায়গা, একটা ব্রিটিশ কলোনি হওয়ার জন্য একটা জায়গা প্রচুর শিক্ষিত ছিল মানুষ, যে ব্রিটিশ কলোনি হলে যেটা হয়, আমাদের ইন্ডিয়াও ব্রিটিশ কলোনি ছিল, এবং তোমরা দেখেছো ব্রিটিশ ইন্ডিয়া যখন ব্রিটিশ কলোনি ছিল তখন ব্রিটিশরা কিন্তু এখানেও অনেক স্কুল বলো, কলেজ বলো, এবং একটা এডুকেশনের একটা মানে বাতাবরণ তৈরি করে দিয়েছিল, এবং ওখানেও সেটাই করেছিল। যার ফলে কি হয়েছিল, নিউজ পেপার পড়ার মতো মানসিকতার লোক ওখানে অনেক তৈরি হয়েছিল, রিডার গোষ্ঠী তৈরি হয়েছিল। এবং বেঞ্জামিন হ্যারিস বলে একজন ভদ্রলোক, তিনি প্রথম বস্টনে আসেন এবং বস্টনে এসে প্রথম একটা নিউজ পেপার বার করেন, সেটার নাম হচ্ছে বস্টন নিউজ লেটার। ঠিক আছে, বস্টন নিউজ লেটার তোমাদের যদি বলে পৃথিবীতে মুদ্রিত প্রথম সংবাদটা সবসময় অনেক সময় আসে, অনেকে নানা রকম এটার কন্ট্রোভার্সিও আছে, অনেকে বলে না ওই নিউজ পেপারটা প্রথম, তবে আমি যতটুকু জানি সব জায়গাতে এটাই মেনলি, ম্যাক্সিমাম লোকে এটাই বলে যে পৃথিবীতে প্রথম মুদ্রিত সংবাদপত্র হচ্ছে বস্টন নিউজ লেটার। ঠিক আছে, এটা ইউএসের বস্টন থেকে বেরিয়েছিল, বেঞ্জামিন হ্যারিস ছিল এর ফাউন্ডার।
পড়বে এটাতে এমন, এটাতে বেসিক্যালি পুরো ঘটনা কোন সালে কি হয়েছিল, কিভাবে কি হয়েছিল বোঝানোর কিছু নেই। তোমরা এই নোটসটাকে পুরো রিডিং মারবে, হিস্ট্রির নোট কমপ্লিটলি, ফ্রাঙ্কলিন কোন সালে কি করেছিল, কবে কি করেছিল, পরে কি কি নিউজ পেপারে আসে, পরপর কীরকম ইভলিউশন অফ প্রেস, মানে কি পরপর কি আসছে শুরু থেকে একটা সময় পর্যন্ত, কিভাবে আমেরিকান প্রেসটা কিভাবে ইভলিউশন হয়েছে। তো এইটাই তো এখানে রয়েছে, একটু রিডিং মেরে পড়বে। যদি বুঝতে না পারো তাহলে আমাদের বুঝতে না পারার কোনো কথা নেই, কারণ একটা বেসিক হিস্ট্রির নোট, ঠিক আছে, সাল ধরে ধরে বলা আছে, কোন সালে কি হয়েছে হ্যানা ত্যানা এইভাবে বলা আছে। এটা তোমরা পড়ে ফেলো, ঠিক আছে, ইংলিশটাও দিচ্ছি, বাংলাটাও দিচ্ছি, তোমরা পড়ে ফেলো। পড়ে আমি তোমাদের ক্লাস, আমি তো অ্যাজ পার রুটিন নেব, অ্যাজ পার রুটিনই আমি নেব, ঠিক আছে। পরের দিনকে আমার রুটিনে ক্লাস আছে, সেদিনকে আমি নেব, তবে আমি প্রতিদিনই দুটো জিনিস কভার করে দেওয়ার চেষ্টা করবো, 2-3টে জিনিস। আজকে তোমরা তোমাদের রোল নাম্বারগুলো আমাকে চ্যাট বক্সে লিখে দাও, ঠিক আছে। আমি নোটসগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি।